নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আবারও তোমাদের জন্য চলে এলাম গেট 2025 এর স্ট্র্যাটেজি নিয়ে। এর আগের ভিডিওতে গেট 2025 এর রোড ম্যাপ নিয়ে ডিসকাস করেছিলাম, আর সেখানে বলেওছিলাম যে গেটের যেই 10 মান্থ টাইম লাইন সেটাকে তোমরা কীভাবে ভাগ করতে পারো। আজকে একদম স্পেসিফিক্যালি কথা বলবো গেটের যে 7th মান্থ প্রিপারেশন ফেজ, এই প্রিপারেশন ফেজটাকে প্রপারলি কীভাবে স্ট্রাকচার্ডভাবে ভাগ করা যায় সেটা নিয়ে। তো আর সময় নষ্ট করবো না, চটপট চলে যাবো আমাদের ল্যাপটপ স্ক্রিন, আর সেখানে সাবজেক্ট স্পেসিফিক টাইম লাইন অ্যানালাইজ করে তোমাদেরকে বোঝাবো কিভাবে প্রিপারেশন নিতে হবে আর তোমাদের পার ডে গেটের জন্য ঠিক কতটা টাইম ডেডিকেট করতে হবে, পুরো জিনিসটাকে জাস্টিফাই করে তোমাদের সামনে দেখাবো। তাহলে আর সময় নষ্ট করবো না, চটপট চলে যাই আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে। বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য চলে এসেছি গেটের 7 মান্থ প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। 10 মাসের মধ্যে, এর আগেই আমরা বলেছিলাম যে 10 মাস ধরে তুমি প্রিপারেশন নিতে পারো না, তোমাকে প্রিপারেশন নিতে হবে 7 মাস, আর বাকি 3 মাস টেস্ট এবং তার পাশাপাশি খুচরো খাচরা নতুন কনসেপ্ট, সেগুলো নিয়ে কথা বলা যেতে পারে। তো গেটের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফার্স্টেই স্ট্র্যাটেজিতে যেটা ইনক্লুড করার দরকার সেটা হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড ডিএসএ, প্রোগ্রাম অ্যান্ড ডিএসএ। তো দেখো, আমার নিজের এক্সপিরিয়েন্স ওয়াইজ প্রোগ্রামের পার্টে খুব বেশি সময় লাগে না, কারণ সি প্রোগ্রামিংয়ে কিছু সার্টেন চ্যাপ্টার্স রয়েছে এবং একটা প্রোগ্রামিং রেসপেক্টে তুমি কিছু কিছু জিনিস শিখছো যেটা তুমি অলরেডি আগেই অনেকবার শিখে এসছো। তো প্রোগ্রাম শিখতে আমার ধারণা তুমি 3 কি 4টে ক্লাস, মানে যদি উইকলি 2টো গেটের ক্লাসও নাও, তাহলে 3 কি 4টে ক্লাসে তুমি মোটামুটি প্রোগ্রাম কমপ্লিট করতে পারবে। তাহলে প্রোগ্রাম মোটামুটি হাফ মান্থ ধরতে পারি। বাট ডিএসের ক্ষেত্রে ডিএসএ এই হাফ মান্থে শেষ করা যায় না, কারণ ডিএসের ক্ষেত্রে আমাদের কী কী পড়তে হবে সেটা বুঝতে হবে। দেখো, প্রোগ্রামের সিলেবাস অ্যাকচুয়ালি অনেক ওয়েল ডিফাইন্ড, কারণ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তো প্রোগ্রামের চ্যাপ্টারটা একই রকমভাবে থাকে। ডিএসের ক্ষেত্রে যে জিনিসগুলো পড়া দরকার সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশনস, এর পাশাপাশি আমাদের ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার, মানে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ট্রি, গ্রাফ, এগুলো হওয়ার পরে আমাদের আরেকটা মেজর জায়গা কমপ্লিট করতে হয়, সর্টিং। এর পাশাপাশি সবকটা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি। মোটামুটি এটা হলে আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের ডিএসএ ভালোভাবে শেষ হয়েছে। এই পার্ট 2 করতেই আমার ধারণা 1.5 মাস মতন লেগে যেতে পারে, কিন্তু ভালোভাবে করতে গেলে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই 1.5 মাস মতন এটাকে না নিয়ে তোমাদের চেষ্টা করা উচিত এটা যদি 1 মাসে শেষ করা যায়। টাফ রয়েছে, কিন্তু নিজেদের পড়ার সময় যদি একটু বাড়িয়ে দাও, মানে জেনারেলি আমি যখন পড়ার কথা বলি, আমি দিনে 8 ঘন্টা পড়ার কথা কাউকে বলি না, পার ডে 3 ঘন্টার কথা বলি। ওই 3 ঘন্টাটাকে যদি কোনো মতে 4 ঘন্টা করা যায়, ডেফিনেটলি তোমার মগজের উপর বেশি চাপ না দিই, তাহলে এটা করা পসিবল হলেও হতে পারে। কিন্তু আমি এটা জোর জবরদস্তি বলছি না, কারণ বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে শেখার উপর প্রায়োরিটি দেয়, তো আমি এই বিষয়টার উপর কাউকে জোর করতে পারি না। এরপরে আসি ডিএএ। ডিএএ জায়গাটার বা ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম যদি পড়তে হয়, তাহলে এখান থেকে ভাইটাল যে জিনিসটা পড়তেই হবে সেটা হচ্ছে মাস্টার্স থিওরেম। বিভিন্ন রকম অ্যালগোরিদম, যেরকম গ্রিডি প্রোগ্রামিং স্ট্র্যাটেজি, ডাইনামিক প্রোগ্রামিং, ডিভাইড অ্যান্ড কঙ্কার, এগুলো তো রয়েছে। গ্রিডি, ডাইনামিক, ডিভাইড অ্যান্ড কঙ্কার, এগুলো রয়েছে, এগুলো তো পড়তেই হবে। এই অ্যালগোরিদমসগুলোর ক্ষেত্রে মানে ডিএতে আমার ধারণা 1 মাস মতন ডিএ খেয়েই নেবে, কিছু করার নেই, খুব কম করে হলেও 1 মাস নিয়ে নেবে। স্টিল মাস্টার্স থিওরেম, গ্রিডি, ডাইনামিক, ডিভাইড অ্যান্ড কঙ্কার, এই গ্রিডি, ডাইনামিক, ডিভাইড অ্যান্ড কঙ্কারের মধ্যে অনেক রকম অ্যালগোরিদম পড়ে। অ্যাকচুয়ালি আমরা যখন মানে ডাইনামিক প্রোগ্রামিং কোড লিখতে শিখি আর যখন আমরা মানে গেটের জন্য প্রিপেয়ার করতে বসি, দুটো অনেকটা আলাদা। তবুও আমাদের চেষ্টা করা উচিত যে যতটা সম্ভব আমরা এটাকে কভার করতে পারি। আর একটা কথা, এইগুলোর পাশাপাশি প্রত্যেকটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে বলে আমার মনে হয়। তো এই জিনিসটা অবশ্যই তোমরা দেখে রাখবে, টাইম কমপ্লেক্সিটি, কারণ অনেক সময় কি হয়, এপাশ ওপাশ ম্যাচ করার কোশ্চেন আসে, তবে গেটে লাস্ট 2বারে বোধহয় এটা আসেনি। 2019 সাল কি 20 সালে আমি যতদূর মনে আছে একবার দেখেছিলাম। তো একটু দেখে রাখতে পারো, তাতে খুব একটা লস হবে না, মানে জাস্ট ফর সেফটি। এরপরে আসি অটোমাটা কম্পাইলার। তো দেখো, অটোমাটা জায়গাটা থেকে যদি আমরা অবজার্ভ করি কী কী প্রশ্ন আসতে পারে। ফাইনাইট অটোমাটার মধ্যে কী কী পড়ছে? ডিএফএ, এনএফএ, এরপরে হচ্ছে মিলি মেশিন, মুর মেশিন, হয়ে গেল ফাইনাইট অটোমাটা। তো এরপরে কি থাকে? ফাইনাইট অটোমাটার পর থাকে পুশ ডাউন অটোমাটা, পুশ ডাউন অটোমাটার পর কি থাকে? টিউরিং মেশিন। এবার এটা তো গেল ল্যাঙ্গুয়েজের কথা, গ্রামারের কথা আসে, রেগুলার এক্সপ্রেশনের কথা আসে। সব থেকে ভাইটাল একটা জায়গা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন
অটোমাটা করার ক্ষেত্রে দেখো আমরা রেগুলার এক্সপ্রেশন যখন আঁকতে শিখি তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আর্ডেন্স থিওরেম বা যে 12টা আইডেন্টিটি রয়েছে সেগুলো ফলো করে করি। বাট ইন মোস্ট অফ দি কেসেস তুমি যদি গেটের রেগুলার এক্সপ্রেশনের জায়গাটা দেখো তাহলে ওটা এভাবে করা যায় না, মানে সবসময় করতে গেলে আমরা লস খেয়ে যাবো। তো রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে আমি বলবো যে গেটের জন্য স্পেসিফিক্যালি রেগুলার এক্সপ্রেশনের কিছু তোমরা সেট অফ এক্সাম্পলস নিয়ে প্র্যাকটিস করতে পারো। এরপরে থাকে হচ্ছে ডিসাইডেবিলিটি টেবিল, ক্লোজার টেবিল প্রপার্টি। ডিসাইডেবিলিটি আর ক্লোজার, ক্লোজার এবং ডিসাইডেবিলিটি টেবিল প্রপার্টি এই দুটো ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কেন বলছি, কোনো বছর প্রশ্ন আসছে কোনো বছর আসছে না, কিন্তু মোস্ট অফ দি টাইমস ইন মাই এক্সপিরিয়েন্স এই দুটো টপিকের উপর খুব এফার্ট দেওয়া হয়ে থাকে। তো এই দুটো তুমি দেখতে পারো। অ্যাপার্ট ফ্রম দ্যাট গ্রামার, গ্রামারের ক্ষেত্রে কি হচ্ছে, গ্রামারের ক্ষেত্রে কনটেক্সট ফ্রি গ্রামার, মানে যদি রেগুলার গ্রামারের কথা বলি, রেগুলার গ্রামারের ক্ষেত্রে লেফট লিনিয়ার গ্রামার আর রাইট লিনিয়ার গ্রামার এই দুটো খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো তোমরা আমি বলবো যে একটু ভালো করে দেখে দিও। এইগুলো মানে প্রিপেয়ার করার ক্ষেত্রে এই জায়গাগুলো মোটামুটি ধরে প্রিপেয়ার করলে কন্টেন্ট মোটামুটি বলতে পারো যে আমরা জিস্ট করে ফেলতে পারবো। এবার অটোমাটার ভলিউমটা দেখে যতটা বড় লাগছে ততটা বড় নয়, কারণ আমার ধারণা শুধু ফাইনাইট অটোমাটা পার্টটা দুদিনে শেষ করা যায়, পিডি আর টিউরিং মেশিন একদিনে শেষ করা যায়, না একদিনে নয়, পিডি একদিন টিউরিং মেশিন একদিন, ঠিক আছে ফাইন। আর এই পার্টগুলোর জন্য আর 2 দিন, মানে মোটামুটি 7 থেকে 6 থেকে 7টা দিনের মধ্যে 6 থেকে 7টা ক্লাসে তুমি এটা অটোমাটা কমপ্লিট করতে পারো। তো আমি এর জন্য 1 মাস ধরছি। এরপরে আসি কম্পাইলার ডিজাইনের কথা। কম্পাইলার ডিজাইন থেকে মেনলি যে জায়গাটা পড়ার দরকার সেটা হচ্ছে রিকার্সিভ গ্রামার, ঠিক আছে, রাইট রিকারশন লেফট রিকারশন, ঠিক আছে। আমি একটা কাজ করছি, আমার স্ক্রিনের এখানে তো জায়গা নেই, তো আমি যেটুকু এখন অবধি লিখেছি হোপফুলি তোমরা সবাই স্ক্রিনে সেভ করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে। আমি বোর্ডটাকে ক্লিয়ার করে এবার কম্পাইলার ডিজাইনের জন্য কী কী পড়তে হবে তার একটা ছোট্ট লিস্ট বানাই। কম্পাইলার ডিজাইন, কম্পাইলার ডিজাইনের যদি কথা বলি তাহলে ফার্স্টে যে জিনিসটা পড়া দরকার সেটা হচ্ছে টোকেন। টোকেন কাকে বলে, অ্যাম্বিগুয়াস গ্রামার কী করে কাকে বলে, আর অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে কী করে কনভার্ট করা যায় সেটা আমাদের দেখতে হবে। এইগুলো যদি বাদ দিই এরপরে হচ্ছে রিকারশান, রিকারসিভ গ্রামার। রিকারসিভের মধ্যে লেফট রিকারসিভ রাইট রিকারসিভ গ্রামার থাকে, লেফট থেকে রাইট রিকারসিভে কী করে কনভার্ট করা যায় এটা পড়তে হবে। এটা গেল একদম কম্পাইলার ডিজাইনের প্রথম দিকটা। এরপরে পার্সার, পার্সারের মধ্যে কী কী আছে, টপ ডাউন বটম আপ। টপ ডাউন বটম আপের মধ্যে যে পার্সার্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। পার্সিং টেকনিক্স আমাদের পড়া দরকার। স্পেসিফিক্যালি এর মধ্যে ফার্স্ট এবং ফলো এই দুটো ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো ফাংশন অবশ্যই পড়তে হবে। তো এগুলো হয়ে গেল মোটামুটি পার্সারের গল্প। 3 অ্যাড্রেস কোড এবং 3 অ্যাড্রেস কোড হয়ে গেলে পরে কম্পাইলারের থেকে আর কি কি থাকতে পারে, মোটামুটি এই জায়গাগুলো করে গেলে গেটের জন্য কম্পাইলার সেফ, কারণ কম্পাইলার থেকে খুব ডেপথে কোশ্চেন আসতে দেখিনি। হ্যাঁ, তবে একটা জিনিস দেখে যেতে পারো, এলডিটি অ্যান্ড এসডিটি, সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন, এগুলো সব খুব ইম্পর্টেন্ট। তো এগুলো একটু দেখে যেতে পারলে, কারণ এমনি পেপারে তো আসে, গেটের পেপারে আসবে কি আসবে না এটা ডিপেন্ড করে, তো এটা দেখে যেতে পারো, সেফ থাকবে। এরপরে যদি কথা বলি নেটওয়ার্ক, নেটওয়ার্ক ইজ ভেরি ভাইটাল। দেখো নেটওয়ার্কে প্রশ্ন মূলত দুটো জায়গা থেকে আসে, একটা হচ্ছে ডেটা লিঙ্ক আর একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ারের যদি কথা বলি তাহলে এখান থেকে পড়া দরকার আমার মতে ডেটা লিঙ্ক এবং নেটওয়ার্কের মধ্যে মোটামুটি আইপি, সিআইডিআর এগুলো পড়ে গেলে আমার মনে হয়, এছাড়া সাবনেট মাস্ক এগুলো ভাইটাল। আর আমি মোটামুটি রাউটিং অ্যালগোরিদমস যেগুলো থাকে ওটা 1-2বার আসতে দেখেছি। ডেটা লিঙ্কের থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা আসে, তা ডেটা লিঙ্কের থেকে যা যা আছে, ফ্লো কন্ট্রোল মেথডস মানে স্টপ অ্যান্ড ওয়েট এটসেট্রা এটসেট্রা যা যা রয়েছে, এরর কন্ট্রোল মেথডস যেরকম ধরো হ্যামিং কোড, তারপরে হচ্ছে আমাদের সিআরসি চেকসাম, এগুলো তো রয়েছে। এগুলো বাদ দিলে পরে যে প্রোটোকলসগুলো আছে, অ্যালোহা পিওর অ্যালোহা, এই রিলেটেড যে ম্যাথসগুলো আছে, মানে অ্যালোহা স্লটেড অ্যালোহা পিওর অ্যালোহা, তো এইগুলোর ম্যাথ এবং তার পাশাপাশি মোটামুটি ওই ফ্র্যাগমেন্ট সাইজ রিলেটেড যে ম্যাথগুলো থাকে এগুলো একটু দেখে যেতে পারো। IPv4 ফ্র্যাগমেন্টেশন এই রিলেটেড কিছু প্রশ্ন আসার চান্সেস থাকে, তো এইগুলো মোটামুটি প্র্যাকটিস করে যাওয়াটা দরকার। এটা একটু ধারাবাহিক প্র্যাকটিস দরকার, কারণ এগুলো মোস্টলি লোকে ভুলে যায়। হয়ে গেল সিও,
সিও থেকে আমি খুব বেশি বলতে চাইবো না, কিন্তু সিও থেকে পড়তে গেলে পাইপলাইন আর আমি বলবো হিট রেশিও রিলেটেড ম্যাথগুলো দেখে যেতে পারো, কাজে আসবে। একটা তো আসবে, কারণ পাইপলাইনের ম্যাথ প্রত্যেকবার আসে, এবারও এসছে, আগের বারও এসেছিলো, তারও আগের বার এসেছিলো, তো দেখে গেলে তোমাদেরই ভালো। এইগুলো গেল মোটামুটি এই টপিকসগুলো। তাহলে আমরা কী কী বললাম? আমরা সিডিএসএ অ্যালগোরিদম বলে দিচ্ছি, টিওসি কম্পাইলার বলে দিচ্ছি, নেটওয়ার্ক বলে দিলাম, কম্পিউটার অর্গানাইজেশন বলে দিলাম। এবারে আমাদের পড়ে থাকে হচ্ছে ওএস ডিবিএমএস। ওএসের ক্ষেত্রে সবথেকে বেশি প্রশ্ন আসে সিনক্রোনাইজেশনের থেকে। সিনক্রোনাইজেশনের থেকে যে প্রশ্নগুলো আসবে মূলত থ্রেড রিলেটেড প্রশ্ন, একটু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা দরকার। প্রসেস শিডিউলিং থেকে একটা অঙ্ক হয়তো দিয়ে দেবে, তো আমার মনে হয় করাটা খুব ইজি হবে, তো তোমরা ট্রাই করতে পারো। ওএস বাদ দিয়ে, মানে আমি ওএসের উপর খুব বেশি জোর দিচ্ছি না, কারণ ওএস নিয়ে কে কতটা কমফোর্টেবল সেটা আমি জানি না, কিন্তু ওএসের থেকে লাস্ট 2 বছর আমি খুব বেশি প্রশ্ন দেখিনি। মানে আমি যদি কম্পেয়ার করি উইথ অটোমাটার তুলনায় ওএসে অনেক কম কোশ্চেন এসছে। নেটওয়ার্কে মোটামুটি কোশ্চেন আসে। তো ডিবিএমএসে দেখো 3টে জায়গা বলবো। এসকিউএল, যেটা খুব ভাইটাল, রিলেশনাল অ্যালজেব্রা খুব ভাইটাল, আর একটা হচ্ছে ট্রানজ্যাকশানের মধ্যে থেকে স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি কনকারেন্সি কন্ট্রোল, মানে ধরো একটা শিডিউল সিরিয়ালাইজেবল কি না সেটা পড়াটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে তো জায়গা নেই, আমি একটু মুছে জায়গা করি, তাহলে আমার পক্ষে বোঝাতে সুবিধা হবে। আর ব্যাপারটা হচ্ছে বেশি বোর্ডে মুছে বলতে গেলে অনেকটা ফ্লো বিগড়ে যাচ্ছে, তো আমি পুরোটা এখানেই বলবো। তো কোনো একটা শিডিউল সিরিয়ালাইজেবল কি না ইম্পর্টেন্ট। এর পাশাপাশি সিরিয়ালাইজেবল কিন্তু আবার দু ধরনের হয়। কি একটা হচ্ছে কনফ্লিক্ট আর একটা হচ্ছে ভিউ, তো অবশ্যই এটা দেখে রাখা দরকার। এছাড়া 2PL, টু ফেজ লকিং প্রোটোকল, ভেরি ইম্পর্ট্যান্ট। স্ট্রিক্ট 2PL হয়, তারপরে তোমার রিগোরাস 2PL হয়, এগুলো দেখে রাখতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই হয়ে গেল মোটামুটি ডিবিএমএসের জায়গা। তো ওএস ডিবিএমএস কমপ্লিট। এবারে দেখো অ্যাপটি আর ম্যাথ। অ্যাপটি অল্প অল্প করে প্রত্যেক দিন একটু করলেই হবে, ম্যাথ একটু একটু করে প্রতিদিন করলেই হবে, কিন্তু এই দুটো নিয়ে আমি এখানে অ্যাডভাইস দেওয়াটা প্রেফার করছি না, কারণ ম্যাথ মোস্টলি অনেকে ম্যাথ একটু এড়িয়ে চলতে চায়, তো আমি চাইবো না যে তাদের উপরে আমি কোনো আলাদা বার্ডেন ক্রিয়েট করি। তো আমার টার্গেট অনুযায়ী আমি যেগুলো বলার কথা 7 মাসে বললাম, 7 মাসে তুমি যদি কোথাও ক্লাস করো বা আমার কাছেও যদি ক্লাস করো, তাহলে সেক্ষেত্রেও তুমি ধরো 7 8 56টা ক্লাস তুমি পাচ্ছ। 56টা ক্লাসে এই পুরো সিলেবাসটাকে কভার করতে হবে, এবং তার পাশাপাশি ভালো প্র্যাকটিস করতে হবে। সিলেবাস তুমি কভার করার পাশাপাশি তোমার আরেকটা রোল থাকে প্র্যাকটিস করা। সেই জন্য আমি পার ডে গেটের জন্য 3 ঘন্টা আমি ডেডিকেট করতে বলবো। তোমার সেমিস্টার রয়েছে, এগুলোর পাশাপাশি আমি বলবো 3 ঘন্টা গেটের জন্য ডেডিকেট করো, কারণ সেমিস্টার মোস্টলি তুমি এরকম নয় যে সেমিস্টার কভার করতে গেলে খুব প্রচণ্ড পরিমাণে খাটতে হয়, গেটটার জন্য খাটতে হবে, তো এই 3 ঘন্টা সলিড লাগবে। বাকিটা তো সেমিস্টার তো তুমি পরীক্ষার আগেও কিছুটা তুমি কভার করতে পারো, কারণ মোস্টলি কী হয়, আমরা ক্লাসে পড়ি, আমরা আজকের জেনারেশনে সবাই মোটামুটি ইউটিউব ঘাটে, তো কভার তো হয়ে যায়। বাট এই জায়গাগুলো কভার করতে গেলে আমার মনে হয় ডেডিকেটেডভাবে খাটা দরকার, রেগুলার 3 আওয়ার্স। আমি কোনো দিন 10-12 ঘন্টা করতে বলছি না, রেগুলার 3 আওয়ার্স ইজ ভেরি ভাইটাল। তো এই হলো আমাদের টোটাল স্ট্র্যাটেজি সিনপসিস। আশা করব তোমরা এতে হেল্প পাবে, আর যদি আরও কিছু ইনফরমেশান আমাদের থেকে প্রয়োজন হয়, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে রিচ করে জানিও, আমরা তোমাদের জন্য আবারও ভিডিও বানানোর চেষ্টা করব। আর যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দিও, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি আবারও নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে। ধন্যবাদ।